ছেলে চারজনের মধ্য থেকে একজন বলল, তাড়াতাড়ি কর, ওই মেয়েটা কাউকে নিয়ে আসলে বিপদে পড়ব। দ্বিতীয়জন বলল, হ্যাঁ করছি। আচ্ছা, একে কি মেরে ফেলবো? সময় নেই, চল পরেরটা পরে ভাবা যাবে। ছেলেগুলো চলে যায়, ছেলেগুলো বের হয়। সেই মুহূর্তে নীলাশা সবাইকে নিয়ে হাজির। জামাল সাহেবের হাতে টর্চ ছিল। সেই টর্চের আলোতে যে একটা ছেলের মুখ স্পষ্ট দেখল। জামাল সাহেব বলে উঠল, আরে এ তো রিপাত, সামনের গলিতে ওদের বাসা। ছেলেগুলো চলে গেল, সবাই ভিতরে প্রবেশ করলো। রুমঝুম পড়ে আছে রক্তাক্ত অবস্থায়। সবাই রুমঝুমকে নিয়ে হাসপাতালে গেল। পিছনে নীলাশাকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে মুন। মুনের হঠাৎ খেয়াল হলো আকাশে চাঁদ দেখা যাচ্ছে না, রাতটাও বেশ অন্ধকার। তবে কি আজও সেদিনের মতো অমাবস্যা চলেছে? তার মতো রুমঝুমের জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে। মুনের বাবা মা, রুমঝুমের মা সবাই ভিতরে আছে। ইতিমধ্যে জামাল সাহেব রিপাতের নাম বলে দিয়েছে। হাসপাতালের বারান্দায় মুন একা একা বসেছিল। মেঘরাজ এসে মুনকে একা বসে থাকতে দেখে তার পাশে বসলো। মেঘরাজ মুনের ঘাড়ে হাত রাখতে মুন মেঘরাজকে জড়িয়ে ধরে কান্না করে দিল। মুন কান্না করতে করতে ভাঙা গলায় বলল, আমার মতো রুমঝুমের জীবনটাও শেষ হয়ে গেল। মেঘরাজ বলল, রুমঝুম বা তুই ইচ্ছে করে নিজেদের জীবনে কলঙ্ক ডেকে এনেছিস নাকি? যে জীবন শেষ হয়ে যাবে? কিচ্ছু হয়নি, আর হবে না। আমি যখন সত্যিটা জেনে গেছি, তখন আমি তোর জীবন নষ্ট হতে দিব না, কিছুতেই না। কি করবে তুমি? জীবন তো আমার সেই কিশোরী সময়ে শেষ হয়ে গেছে, যেমন আজ রুমঝুমের জীবন শেষ হয়ে গেল। জীবন রুমঝুমের নয়, জীবন শেষ হবে তাদের যারা ওর সাথে অন্যায় করেছে। কিছু হবে না তাদের, তারা দিব্যি ঘুরে বেড়াবে। তোর মতো রুমঝুমের পিছিয়ে গেলে তাই হবে। তুই যেদিন পিছিয়ে গেছিলি না জীবন সুন্দর করতে, কি হলো শেষে? সুন্দর হয়েছে তোর জীবন? বরং সুন্দরভাবে জীবন কাটাচ্ছে। আর তুই? মুনির আরও জোরে জোরে কান্না করতে ইচ্ছা করলো। অতীত, মুনির বান্ধবী রিয়ার বোনের বিয়ে উপলক্ষে তার বাসায় এলো মুন। আজ গায়ে হলুদ, কাল বিয়ে, দুদিন সেখানে থাকবে। গায়ে হলুদের বেশ মজাই কাটলো, বেশ দারুণ আনন্দের সময় কেটেছে। রাত তখন গভীর, সবাই ঘুমানোর প্রস্তুতি নিতে চলে গেল। মুন রিয়াকে খুঁজছিল। ঠিক তখন রিয়ার মামা সজল মুনকে ডাক দিল। হ্যাঁ মামা, কিছু বলবেন? তোমার বাবা ফোন করেছে, এসে কথা বলো। বাবা আপনার কাছে ফোন করছে? হ্যাঁ, এখানে নেট পাওয়া যাচ্ছে না, তুমি বরং ঘরের পিছনে চলো, কথা বলে আসবে। এত রাতে ঘরের পিছনে যাব? আচ্ছা মামা, আপনি 2 মিনিট পর বাবাকে ফোন দিতে বলেন, আমি রিয়াকে নিয়ে আসছি। তোমার মা অসুস্থ, তোমার বাবা খুব জরুরি কথা বলবে, পরে ফোন দেওয়ার সময় নেই। কি, মা অসুস্থ? হ্যাঁ, তাড়াতাড়ি আসো, কথা শুনে যাও। মন কোনো কিছু না ভেবে সজলের সাথে ঘরের পিছনে গেল। কই ফোন দিন। মন কথাটা বলার সাথে সাথে সজল তাকে নিয়ে ঘরের পিছনের বাগানের দিকটায় টেনে নিয়ে গেল। না, কি করতেছেন, বাঁচাও। সজল মুনের মুখ চেপে ধরল। সজল বলল, এখান থেকে তোর কণ্ঠ ঘর অবধি যাবে না, তাও তোর মুখটা বেঁধে নিই, সাবধানতা অবলম্বন। মন ছটপট করছিল। সজল মুখের ওড়না দিয়ে তার মুখ বেঁধে দিল। মন হাত পা ছোটাছুটি করছিল, কিন্তু সজলের শক্তির সাথে পেরে উঠল না। সজল বলে, রিয়ার সাথে তোকে দেখেই খুব ভালো লাগছিল, তোকে ভোগ করার ইচ্ছে আমার তখন থেকেই, সুযোগ খুঁজছিলাম আর এখন পেয়েও গেলাম। মুনের চোখে পানির বাঁধ নামছিল না। আকাশটা অন্ধকারে ঢাকা ছিল। আকাশের দূর দূরান্তে চাঁদের দেখা মিলছিল না। আকাশের চাঁদের মতোই জমিনের মুন বিলীন হয়ে যাচ্ছিল কলঙ্কের গভীরে। রিয়ার বাবা ঘরের পিছনে এসেছিল একটা কাজে। বাগানের ভিতর থেকে গোঙানির আওয়াজ পায়, সন্দেহ হয়। তার মনে সন্দেহ জাগলো। সে বাগানের ভিতরে প্রবেশ করলো। তিনি সজলকে দেখে চমকালো। বেশ উঁচু কণ্ঠে বলল, সজল। সজল ঘাবড়ে গেল, ছুটে চলে গেল। রিয়ার বাবা উল্টো দিকে ঘুরে ছিলেন। তিনি ফোন দিয়ে রিয়ার মাকে আসতে বললেন। রিয়ার মা আসার পর মুনকে ওই অবস্থা দেখে চমকে গেলেন। মুন ততক্ষণে জ্ঞান হারিয়েছে। রিয়ার মা বললেন, ওর এই অবস্থা কে করলো? রিয়ার বাবা গম্ভীর কণ্ঠে বললেন, তোমার গুণধর ভাই। মেয়েটাকে ঠিকঠাক করে ঘরের মধ্যে নিয়ে যাও। রিয়ার মা সম্মতি জানিয়ে নিয়ে মুনকে নিয়ে গেল। মুনের বাবা মাকে খবর দেওয়া হলো। শেষ রাতে সবাই ঘুমিয়েছিল। দুই একজন জেগে থাকলেও রিয়ার বাবা মা সব কিছু তাদের থেকে আড়াল করলো। মুনের বাবা মা এসে মেয়েকে বাসায় নিয়ে গেল। অনেক কষ্টে মেয়েটার জ্ঞান ফিরছে। মুনের বাবা তার পরিচিত এক ডাক্তারকে খবর দিয়েছিল। মুনের জ্ঞান ফিরতে সে চিৎকার করে উঠল, না না, আমাকে ছেড়ে দাও। মুনের মা তাকে গিয়ে ধরার আগে মুনের বাবা মেয়েকে জড়িয়ে ধরল। কি হয়েছে মা? কিচ্ছু হয়নি, দেখো এখানে আমি বাবা আছি, এই যে মা। মুন চোখ মেলে বাবাকে দেখে তাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। মুনের বাবা মাও তাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। পাশের ঘরে নীলিমা নীলাশাকে নিয়ে খেলছিল। বাবার করা নির্দেশ ছিল নীলিমার উপরে, ঘর থেকে নীলাশাকে নিয়ে যেন বের না হওয়া। পরের দিন কন্যা বিদায় দিয়ে রিয়ার বাবা মা মুনদের বাসায় আসলো। তারা এসে দেখলেন মুনের মা তাকে জড়িয়ে ধরে বসে আছে। মুনের বাবা তাদেরকে দেখে রেগে গেলেন।
কেন এসেছেন এখানে? মেয়েকে নেওয়ার সময় তো বলেছিলেন মেয়েকে দেখে রাখবেন। আমি আপনার উম আমি আমার মেয়েকে যেতে দিব না, কিন্তু আপনারা জোর করে নিয়ে গেলেন। এখন আমার মেয়ের সর্বনাশের দায়ভার কে নিবে? রিয়ার মা বললেন, ভাই যা হয়েছে তার জন্য আমরা হাজারবার ক্ষমা চাইলেও কম হবে। তবু পারলে ক্ষমা করে দিন। আমরা বুঝিনি মুনির সাথে এমনটা ঘটবে। কেন বুঝেননি? আপনার ভাইয়ের চরিত্রের সমস্যা আছে, তা আগে জানতেন না? রিয়ার বাবা বলে উঠল, ভাই চিৎকার চেঁচামেচি করে লোক জানিয়ে কী লাভ? দয়া করে আমাদের কথাগুলো বসে ঠান্ডা মাথায় শুনুন। রিয়ার মা বলল, পাশের ঘরে মুন আসলে ও এসব শুনলে কষ্ট পাবে। ঘটনাটা ওর মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। প্লিজ আমরা আস্তে কথা বলি। মুনের বাবা কিছুটা শান্ত হলো। মুনের মা নীলিমাকে রেখে মুনের মা বসার ঘরে আসলেন। মুনের বাবা বললেন, আপনার কুলাঙ্গার ভাই কোথায়? তাকে ধরে আনুন। কিছুক্ষণের মধ্যে আমি পুলিশে নিয়ে যাচ্ছি। তাকে না পেলে আমি আপনাদের ধরিয়ে দেব। রিয়ার বাবা বললেন, রাগের মাথায় ভুল সিদ্ধান্ত নেবেন না। পুলিশের কাছে গেলে লোক জানাজানি হবে, আপনার মেয়ের সমস্যা হবে। মুনের বাবা রেগে রিয়ার বাবার কলার ধরলেন। এই রাগের মাথায় ভুল সিদ্ধান্ত নিচ্ছি মানে? আর আমার মেয়ের সমস্যা কেন? আমার মেয়ে কোনো ভুল করেছে? না, বরং ওর সাথে ভুল হয়েছে। আমার মেয়ের সাথে অন্যায় হয়েছে। আমি ওই কুলাঙ্গারকে ছেড়ে দিব না। সেটা ভাবলেন কি করে? রিয়ার মা বলল, এখন অবধি কেউ জানে না আপনার মেয়ের সঙ্গে কি হয়েছে। তবে পুলিশের কাছে গেলে ব্যাপারটা খারাপ হবে। সবাই জেনে যাবে। এর ফলে সবাই আপনার মেয়েকে দোষিতা বলে কথা শোনাবে। আপনি নিশ্চয় জানেন আমাদের সমাজের ব্যবস্থা কেমন। এখানে দোষ যারই থাকে, কলঙ্কের দায় একজন মেয়েকে সারা জীবন বয়ে নিতে হয়। কারণ সমাজ মেয়েটাকে কথা শোনায়। আপনি কি চান সারা জীবন আপনার মেয়ে লোকের মুখে শুনুক সে? মুনের বাবা বলল, লোকে কথা শোনাবে বলে আমি মেয়ের সাথে হওয়া এত বড় অন্যায় মেনে নেব? মুনের মা বলল, তুমি বিষয়টা বুঝতে পারছো না। লোক জানাজানি হলে আমাদের মেয়ের বদনাম হবে। তারপর মুন যদি কিছু করে বসে তখন আমরা কি করব? মুনের বাবা বলল, তুমিও? মুনের মা বললেন, হ্যাঁ আমিও। কারণ আমি জানি মেয়েদের গায়ে একবার কলঙ্কের দাগ লাগলে সেটা সহজে যায় না। রিয়ার মা বললেন, আমার ভাইকে আমরা যথাযথ শাস্তি দেওয়ার চেষ্টা করব। দেখুন, আমরা মুনের কোনো ক্ষতি হোক সেটা চাই না বলেই লোক জানাজানি হতে দেয়নি। তাছাড়া পুলিশ যখন ঘটনার পুরোপুরি বর্ণনা চাইবে তখন মুন ওসব বলতে পারবে? পারবে না। দেখা গেল মুন ওসব সহ্য করতে না পারে কিছু একটা করে বসলো, তখন কি হবে? মুনের বাবা মেঝেতে বসে পড়ল। অনেকক্ষণ যাবৎ রিয়ার বাবা মার সাথে মুনের মাও তাকে বোঝালো, নারী যতই স্বাধীন হোক না কেন সমাজের বিচারে সে এখনও একটু পরাধীন। সমাজ হয়তো দুদিন লোকটাকে গালাগাল করবে, কিন্তু দিন শেষে কলঙ্কের দায় মুনকেই দিবে। সব কিছু ভেবে মুনের বাবা পুলিশকে ঝামেলায় যায়নি। এটা কাল হলো। কলঙ্ক কি ঢেকে রাখা যায়? মুনের ক্ষেত্রেও যায়নি। মুন নিজেকে পুরোপুরি ঘরবন্দি করে নিয়েছে। সে ঘর থেকে বের হয় না, অনেক দিন হলো স্কুলেও যায় না। সবাই জানতে চায় মুন স্কুলে যায় না কেন, বের হয় না কেন। মুনের বাবা মা বলে মেয়ে অসুস্থ, কাটিয়ে দেয়। সন্ধ্যাবেলা অফিস থেকে ফিরে মুনের বাবা মুনের কাছে গেল। হাতে খাবার নিয়ে মুন শুয়েছিল। মুনের বাবা খুব আদুরে মাখা কণ্ঠে দুবার বলল, মুন মা। মুন উঠে বসলো। মুনের বাবা বলল, খাওনি কেন? মন বলল, ইচ্ছে করছে না। সেটা বললে চলবে? তুমি না খেলে তো তুমি অসুস্থ হয়ে যাবে। গেলে গেলাম, মরে যাই না কেন? মুনের বাবা চমকালো। মুনের মা পিছনে বসে কান্না করে। মুনের বাবা বলল, তাহলে কিন্তু আমরাও মরে যাব। বাবা? কি বাবা? মেয়ে বললেই দোষ, বাবা বললেই দোষ? তুমি জানো না তুমি খাওনি বলে তোমার মা, নীলিমা, নীলাশা কেউ খায়নি? তুমি এমন করলে কেন? তুমি কি চাও তোমরা জন্য সবাই কষ্ট পাক? তুমি স্কুলে যাচ্ছ না কেন? ঘর থেকে বেরোচ্ছ না কেন? কেন? তুমি কি চাও আমরা সবাই তোমার দুঃখে আত্মহত্যা করি? বাবা তুমি এমন করে বলছো কেন? তোমরা আছো বলেই তো আমি আছি। এই অন্ধকার রাতটাকে ভুলে গেছি। তোমরা কোথায় ভুলে গেছো? ভুলে গেলে তুমি আগের মতো হেসে খেলে দিন কাটাচ্ছ না কেন? মুন বাবাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। মুন বলল, আমার কিছু ভালো লাগছে না বাবা। আমি কিছুতেই ওই রাতটা ভুলতে পারছি না। কেন পারছো না? একটা মানুষের জন্য তুমি আমাদেরকে কষ্ট দিচ্ছ কেন? তোমার মনে হয় না তুমি ভুল করেছো? অন্যায় তোমার সাথে হয়েছে, তুমি অন্যায় করনি। কোথায় যে অন্যায় করেছে সে নিজেকে গুটিয়ে রাখবে, সেখানে তুমি নিজেকে গুটিয়ে রেখেছো। মন কান্নারত অবস্থায় বলল, আমি আর নিজেকে গুটিয়ে রাখবো না। আমি তোমাদেরকেও কষ্ট দিব না। দাও খাবার দাও। এই তো ভালো মেয়ে। মুনের বাবা নিজ হাতে মেয়েকে খাইয়ে দিল। পরের দিন অফিস ছুটি নিয়ে পুরো পরিবার নিয়ে ঘুরে বেড়ালেন। মুনের বাবা মা মুনকে খুব সাপোর্ট দিয়েছেন। সেদিনের পর থেকে বিশেষ করে মুনের বাবা এত বেশি সাপোর্ট দিয়েছেন যে মাঝে মাঝে মুনের মায়ের মনে হয়েছিল সে ভুল করে মা হয়েছে। মা তো তার বাবার হওয়া উচিত ছিল। তবে পুনরায় ভাবে, না না, বাবা হয়ে ঠিক করেছেন। এর এমন দুই একজন ব্যতিক্রমী বাবার প্রয়োজন। মুন কয়েকদিন বেশ স্বাভাবিক হয়ে উঠছিল। কিছুদিন পর মুনের বাবা অফিস থেকে এসে দেখলেন মুনের মা কান্না করছে। কি হয়েছে, কাঁদছো কেন? সর্বনাশ হয়ে গেছে গো, সব শেষ। মানে কি? পাড়ার সবাই মুনের সাথে হওয়া ঘটনা জেনে গেছে। সবাই মুনকে কথা শুনিয়ে আমাদের নানাভাবে অপমান করলো। বলল, মেয়ের কলঙ্ক কিভাবে এতদিন গোপন রাখলেন?
মন সেই থেকে ঘরের মধ্যে নিজেকে বন্দি রেখেছে আমার মেয়েটা কিছু একটা করে বসবে। মুনের বাবা হন্তদন্ত হয়ে মুনের ঘরে গেল। শরীরের সর্বস্ব শক্তি দিয়ে দরজা ভাঙার চেষ্টা করলো। এত জোরে দরজা ধাক্কানো সহ্য করতে না পেরে মুন দরজা খুলে দিল। মুন তার বাবাকে জেগে জড়িয়ে ধরে কান্না করে দিল। মুনের বাবা মেয়েকে পরম আদরে জড়িয়ে ধরল। মুন বলল, বাবা, আমার জীবনটা শেষ হয়ে গেল। সবাই বলছে আমার জন্য নাকি আমার বোনদের জীবন নষ্ট হয়ে যাবে। যে বলেছে তার মুখে সজোরে একটা থাপ্পড় মারতে পারবি? মুনির বাবা নিজের সমস্ত রাগ নিয়ে বলল, মুনকে জড়িয়ে ধরে বলল, মাকে বলল, থাপ্পড় তো তোরকেই মারা উচিত। তোর সামনে তোর মেয়েকে সবাই এত কথা বলার সুযোগ পেলো কি করে? মুনের বাবা রাগ দেখে মুনের মা ভয় পেয়ে গেল। মুনের বাবা পুনরায় বলল, তুই না বলেছিলি পুলিশে ঝামেলা করলে সবাই জেনে যাবে? তো এখন পুলিশে ঝামেলা করিনি, তাহলে লোকজন জানলে কীভাবে? মুনের মা ভয়ে ভয়ে বলল, রিয়ার মা নিজেই ভাইকে সাধু বানাতে সবাইকে বলেছে। কে না কে মুনকে করেছে আর আমার ভাইকে দোষারোপ দিয়েছে। এভাবে এক কান থেকে 10 কান হয়েছে। সবই তোর জন্য হয়েছে। আমার মেয়ে কোনো ভুল করেনি, তাও আমার মেয়ের সাথে অন্যায় মুখ বুজে মেনে নিয়েছি। তুই সেদিন আমাকে ভুলভাল বুঝিয়েছিস। আমি এখনই যাচ্ছি পুলিশের কাছে। মুনের বাবা বলল, লাভ নেই, রিয়ার মামা দেশে নেই। মুনের বাবা বলল, ওরা প্ল্যান করে করেছে, দেখলি তো নিজ বুদ্ধিতে কাজ করলে কি হয়। মুনের মা কেঁদে দিল। মুনের বাবা বলে, ন্যাকা কান্না থামাও। এরপর থেকে তোর সামনে কোনো প্রতিবেশী তোর মেয়েকে কোনো বলার সুযোগ পেলে আমি তাকে ছাড়বো না। মুখ নেই তোর? মুখ থাকলে মুখ দিয়ে কথা বলে বুঝবি ভুল কার। মুনের কোনো ভুল নেই। মুনের মা সম্মতি জানালো। একে একে সবাই জেনে গেল। রোজ 2-4 জন কথা শোনাতো। আকারে ইঙ্গিতে অনেক কিছু বলাতো। মুনের বাবা মা সবার সাথে প্রতিবাদ করতো। মুনের মা বাবা সবার সামনে মুখে মুখে জবাব দিত। ধীরে ধীরে সবাই কথা শোনানো বন্ধ হয়ে গেল, তবে আড়ালে ঠিকই বলতো। এরপর মুনের বয়সটা অনেক বেড়ে যায়। একের পর এক বিয়ের সম্বন্ধ আসে। তবে বিয়ে কথা পাকাপোক্ত হওয়ার পূর্বে কোনো প্রতিবেশী নিজ দাঁড়িয়েতে পাত্রপক্ষে মুনের কলঙ্কের কথা জানিয়ে দেয়। মুনের সাথে নীলিমার বয়সটাও বেড়ে যায়। মুনের বাবা সময়ের সাথে বদলে যায়। একে তো 3 মেয়ে, যেখানে বড় মেয়ের বিয়ে হচ্ছে না সেখানে ছোট মেয়েদের বিয়ে হবে কিনা এটা নিয়ে সন্দেহ। এর মধ্যে নীলিমাকেও কয়েকবার দেখানো হয়েছে তাকে পাত্রপক্ষ মুনের জন্য রিজেক্ট করছে। মুনের বাবা খুব বিচক্ষণ ছিল, মেয়েদের মনের কথা বুঝতো, কিন্তু সময়ের সাথে কেমন যেন বিলীন হতে লাগলো। লোকে যন্ত্রণা, মেয়েদের বড় হয়ে যাওয়া সব কিছু মানসিকভাবে গুঁড়িয়ে দিয়েছে। এই সময় মুনের প্রতি তার ব্যবহারে পরিবর্তন এসেছে। মুনের কলঙ্কে তার জীবন দুর্বিষহ করে দিয়েছে। কথাটা কেমন যেন মস্তিষ্কে আটকে গেল। বর্তমান মুন বলল, সময়ের সাথে সব বদলে গেছে। আমার বাবাও বদলে গেছে। মেঘ মুনকে জড়িয়ে ধরে কান্না করছে, কিছু বলছে না। চুপ করে এতক্ষণ মুনের কথা শুনল। রুমঝুমকে বাসায় নিয়ে আসা হলো। 2 দিন ধরে রুমঝুম কারোর সাথে কথা বলছে না। আগে তো কথাই বলতো না, তাও না। রুমঝুম আগের থেকে চুপচাপ ছিল, তবে নীলাশার সাথে হঠাৎ বন্ধুত্ব হয়ে গেছিল। এখন নীলাশার সাথেও কথা বলে না। মুন এবং মেঘ রুমঝুমের সাথে দেখা করতে আসলো। মুন প্রথমে শিরিন বেগমের সাথে কথা বলল। আন্টি, রুমঝুম কেমন আছে জানি না, কারোর সাথে কথা বলছে না। ওর বাবা বিদেশ থেকে আসতে পারছে না। কথা বলার জন্য ফোন দিচ্ছি কিন্তু মেয়েটা কথা বলছে না। আচ্ছা, আমরা একটু ভিতরে গিয়ে কথা বলি। হ্যাঁ, যাও। মুন আর মেঘ রুমের কাছে গেল। রুমঝুম নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল। 2 দিন এভাবে আছে, কারোর সাথে কোনো কথা বলছে না, এমনকি কান্নাও করছে না। মুন গিয়ে রুমের পাশে বসলো। শান্ত কণ্ঠে বলল, কেমন আছো? তুমি নিশ্চয়ই আমাকে চেনো। আমি নীলাশার বোন। জানি। সংক্ষেপে রুম বলল। মেঘ মুনকে বলার জন্য ইশারা করলো। মুন মাথা নাড়িয়ে সম্মতি দিল। মুন বলল, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। রুমঝুম কিছু বলল না, চুপ করে রইল। মুন পুনরায় বলল, দেখো, তোমার সাথে যা অন্যায় হয়েছে আমরা চাই অপরাধীদের শাস্তি দিতে, এজন্য তোমার সহযোগিতা লাগবে। মেঘ বলল, দেখো আপু, আমি তো আপনাকে শুধু একটাই কথা বলবো, ভয় পাবেন না। আপনি যদি আজ এগিয়ে না আসেন তাহলে এই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে। আপনার নিশ্চয়ই সেটা ভালো লাগবে না। রুমঝুম কিছু বলার পূর্ব মুহূর্তে শিরিন বেগম বললেন, আমি এসব ঝামেলা চাই না। এমনিতে আমার মেয়ের অনেক বদনাম হয়ে গেছে। এখন পুলিশে ঝামেলা করলে আরও ঝামেলা বাড়বে। দিন শেষে দোষটা আমার মেয়েকেই দেওয়া হবে। আমাদের যথেষ্ট মান সম্মান গিয়েছে, আর চাই না। তাই আমরা ঠিক করছি আমরা এখান থেকে চলে যাব। মন বলল, পালিয়ে গেলে বুঝি কলঙ্কের দাগ মুছে যাবে? যাবে না আন্টি। আপনি কোথায় পালাবেন? আপনি যত দূরে যান না কেন, আপনার শত্রুর ঠিক পেছনে আপনার মেয়ের বদনামি ঘটনা রটানোর জন্য। আজ আপনারা ভয় পেয়ে পালিয়ে যান, তবে ওই শয়তানগুলো আরও অনেকের সাথে এরূপ ঘটনা ঘটাবে। কারণ ওরা মনে করবে ওদের তো কিছু করা, কেউ কিছু বলছে না। এসব পাপ থেকে মুক্ত বাতাস বুক ফুলিয়ে ঘুরে বেড়াবে, তখন আরও অপকর্ম করবে। শিরিন বেগম বলল, দেখো, তোমরা শাস্তি দেওয়ার হলে নিজের সাথে যে অপরাধ করেছে তাকে শাস্তি দাও, আমার মেয়ের জীবনে নাক গলিও না। মেঘ বলল, আপনি আপনার মেয়েকে দোষারোপের দহনে পুড়তে দেখতে চান? শিরিন বেগম বলল, যখন বদনামি নিজেই বয়ে আনে তখন তো কিছু করার থাকে না। ওকে তো বলেছিলাম এত রাতে বাইরে যেতে, ভুল ও করেছে, তার শাস্তি পেয়েছে।
মেঘ বলল, মানে কি? অন্যায় করলো ওরা, জঘন্য অপরাধ, আর রাতে বাইরে গিয়েছে বলে দোষটা রুমঝুমের হয়ে গেল? আপনি মা হয়ে সন্তানের দোষারোপ করতে পারলেন? শিরিন বেগম চুপ করে রইল। মুন বলল, আপনি জানেন আমার সাথে যখন এরকম ঘটনা ঘটছিল তখন আমার মনের অবস্থা কেমন ছিল? ইচ্ছে করেছিল নিজেকে শেষ করে দিই, কিন্তু পারিনি। কেন জানেন? কারণ আমার বাবা মা, তারা আমাকে ওই সময় সাপোর্ট দিয়েছিল যে আমি মৃত্যু আমার কাছাকাছি আসতে ভয় পেয়েছে। তখন আমি বুঝতে পেরেছি ওই সময় একজন সন্তান তার বাবা মায়ের সাপোর্ট ঠিক কতটা প্রয়োজন। তাই আমি বলব, নিজে মেয়েকে দোষারোপ না করে বরং তাকে সাপোর্ট করুন। তার অপরাধীদের শাস্তি দিতে সাহায্য করুন। শিরিন বেগম বললেন, তোমার বাবা মার মতো তোমাকে এত সাপোর্ট দিয়েছিল, তাহলে তোমার অপরাধী শাস্তি পায়নি কেন? মন চুপ। মেঘ বলল, কারণ আপনাদের চিন্তাধারা, আপনাদের ধারণা, এসব ঘটনা পুলিশ জানলে সারা দুনিয়া জেনে যাবে, মেয়ের জীবন শেষ। অথচ আপনারা বোঝেনই না এসব ঘটনা আড়াল করলে মেয়েটার জীবন শেষ হয়ে যায়। কারণ আড়ালে পাপীরা লুকিয়ে থাকে। ওই দোষারোপের আগুনটা নির্দোষকে বয়ে বেড়াতে হয়। আর হ্যাঁ, মনের সময় পাপী পার পেয়ে গেছিল বলে আমরা এগিয়ে এসেছি। কারণ আমরা চাই না পুনরায় কোনো অপরাধী অন্যায় করে নিশ্চিন্তে ঘুরে বেড়াক। মুনের জীবন আমাবস্যা তো পালিয়ে গেছে, আর শাস্তিটা আমরা সময়ের হাতে তুলে দিয়েছি। কিন্তু রুমঝুমের অন্যায়কারী পালিয়ে যাক, সেটা আমরা চাই না। আমরা চাই তাদের এমন শাস্তি হোক যাতে দ্বিতীয়বার একই ভুল করার দুঃসাহস কেউ না দেখায়। মুন বলল, আপনি অপরাধীদের শাস্তি না দিয়ে নিজে পালিয়ে যেতে চাইছেন, কিন্তু কেন? পালিয়ে গিয়ে কি প্রমাণ করতে চাইছেন যে রুমঝুম অপরাধী? রুমঝুমের বাইরে যাওয়াটা আপনার এত বড় অপরাধ মনে হলো যে কলঙ্কের দায় থেকে বাঁচাতে পালিয়ে যেতে চাইছে? তা থেকে কি সত্যি পালাতে পারবেন আপনি? মেঘ বলল, আপনি যতই পালাতে চান এ সমাজ আপনাকে পালাতে দিবে না। আপনি পালিয়ে গেলে কি হবে? আজ রুমঝুম কলঙ্কিত, কাল হয়তো অন্য কেউ, অথবা যে নীলাশাকে রুমঝুম শেষ অবধি বাঁচানোর চেষ্টা করছে, দেখা গেল সেই নীলাশাই কলঙ্কিত। রুমঝুম অনেকক্ষণ পর মুখ খুলল, আমি এত দুর্বল নই। তাছাড়া সারা জীবন যে বাবা মার সিদ্ধান্ত আমার জন্য গুরুত্ব ছিল না, আজ একদিন তাদের সিদ্ধান্ত আমার জন্য এতটা গুরুত্বপূর্ণ হবে, সেটা কত যুক্তিসঙ্গত। শিরিন বেগম অবাক হয়ে বললেন, রুমঝুম, আজও তোমার আমাদের উপর এত অভিমান? এই অভিমান নিয়ে নিয়মহীন জীবন কাটিয়েছ, রাত নেই দিন নেই, যেমন খুশি বাইরে গেছেন, তার ফল পেলে তো? রুমঝুম বলল, সমাজে তো আরও ধর্ষিতা আছে, সবাই তো আমার মতো নিয়মহীন জীবন কাটায়, তবে তারা কেন কলঙ্ক হয় না? কারণ বারবার অপরাধ করে তারা পার পেয়ে যায়, কিন্তু এবার পার পাবে না। জীবন তো আমার তোমাদের অবহেলায় এমনিতেই শেষ হয়ে গেছে, আজ আবার নতুন করে কি শেষ হবে? তবে তাদের শাস্তি পেতে হবে। রুমঝুম সময় নিয়ে পুনরায় বলল, তোমরা কি মনে করছো আমি কান্না করছি না মানে আমি ভিতর থেকে জর্জরিত? একদম ভুল, ভুল ভাবছো। আমি কাঁদছি না কারণ আমি কোনো অন্যায় করিনি। আমার সাথে অন্যায় হয়েছে, তাই তাদের কাঁদতে হবে যারা আমার সাথে অন্যায় করেছে। মুন আর মেঘ উভয়কে চোখে মুনমুনের দিকে তাকিয়ে রইল। মুন মনে মনে বলল, আমি ভুল ভেবেছিলাম মুনের মতো ভয়ে জর্জরিত হয়ে রুম পিছিয়ে যাবে বাবা মার কথা শুনে, কিন্তু না, রুমঝুম সত্যি আলাদা, নীলাশা ঠিক বলছে। মেঘ মনে মনে বলল, নিজেকে না বাঁচিয়ে নীলাশাকে বাঁচিয়ে রুমঝুম প্রমাণ করে দিয়েছে যে কতটা ভালো মানুষ, তবে এতটা সাহসী হবে বুঝতে পারিনি। মেঘ জামাল সাহেবকে ডেকে নিয়ে আসলো। রুমঝুম তৈরি হলো থানায় যাওয়ার জন্য। প্রথমে তারা হাসপাতাল থেকে রিপোর্ট সংগ্রহ করো, তারপর থানায় যাবে। হাসপাতাল থেকে সেদিনে পুলিশ কেস হতো, কিন্তু শিরিন বেগম হতে দেয়নি। সে মেয়ের সুস্থতার পর সব কিছু ঠিক করবেন জানিয়েছিলেন। জামাল সাহেব আসতেই মেঘ বলল, আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে। আপনি তো সেদিন রিফাতকে দেখেছেন, আপনি তার পরিচয় জানেন। আপনি সাক্ষী দিলে ব্যাপারটা আরও সহজ হবে। জামাল সাহেব ভয় পেয়ে গিয়ে বললেন, দেখো, আমি সাধারণ মানুষ, আমি এসব পুলিশি ঝামেলায় যেতে চাই না। মেঘ বলল, আপনারা ভয় পেয়ে পিছিয়ে গেলে কিভাবে হবে? এভাবে পিছিয়ে গেলে আপনারা এমন করলে তো তারা সুযোগ পাবেই অপরাধ করার। জামাল সাহেব কিছু বলতে চাইছিল, তার পূর্বে শিরিন বেগম বললেন, আপনার মেয়েটা না জব করে, তাকেও তো মাঝে মাঝে রাত করে বাসায় আসতে হয়। তার সাথে কি এরূপ ঘটনা ঘটে? তবে কি আপনি চুপ থাকবেন? যদি চুপ থাকেন তাহলে বলবো আমাদের সাথে আপনাকে যেতে হবে না। মুন শিরিন বেগমের দিকে তাকিয়ে বলল, আন্টি আপনি? শিরিন বেগম বললেন, হ্যাঁ আমি জানি আমি কোনোদিন তোমার বাবা মায়ের মতো হতে পারবো না, তবে আমি চেষ্টা করব এতটা কাল মেয়েটাকে সময় দেয়নি সেটা এখন দেওয়ার। আমি আমার মেয়ের পাশে আছি, তবে একদিক দিয়ে ছোটোবেলার দায়িত্বে পালনে অবহেলা করে কিন্তু ঠিক করেছি। দেখিস মেয়েটা আমার কত সাহসী তৈরি হয়েছে। সব খারাপের মধ্য দিয়ে ভালো একটা দিক থাকে, দেখলে কেমন প্রকাশ পেল? রুমঝুম কিছু বলল না, চুপ করে রইল। জামাল সাহেব কিছুক্ষণ নীরব থেকে বলল, আচ্ছা চলো, তবে জানো কোনো বিপদ না পড়ি। মেঘ বলল, সেই দায়িত্বটা আমি নিলাম, আমি আপনার কোনো বিপদ হতে দিব না। সবাই মিলে বের হলো। বাইরে আসতেই দুজন প্রতিবেশী বলাবলি করছিল, এরা কি বাইরে বের হয় বুঝি? আমি বুঝি না, আমরা হলে তো লজ্জায় মরে যেতাম। যা বলেছ, এদের লাশ তো তারা ভেঙে দিয়েছে, এদের আর কি লাজ? রুমঝুম কঠিন চোখে তাদের দিকে তাকালো। মেঘ জব দিতে চাইছিল, তার পূর্বে রুমঝুম বলল, নীলাশা বলেছিল আপনার মেয়ে নাকি মদ খেয়ে
খোর ছেলের সাথে পালিয়ে গেছে। শুনেছি সেখান থেকে মার খেয়ে শেষে ডিভোর্স নিয়ে আসলো। এখানে আপনার যতটা মনে হয় আপনার মেয়ে জেনে বুঝে আগুনে ঝাঁপ দিয়েছিল, কিন্তু আমি ঝাঁপ দিইনি, আমি বরং আগুন আমাকে আঁকড়ে ধরেছে। তাই এখন পানি দিয়ে ছাড়ানোর ব্যবস্থা করছি। দুজনে চুপ হয়ে গেল। রুমঝুম পুনরায় বলল, আমি মন নই যে আপনার কথা শুনে গিয়ে ঘরে দরজা বন্ধ করে কাটবো, পরের বার কানাঘুষো শুনলে হাত চালাবো। মন রুমঝুমকে যত দেখছে তত অবাক হচ্ছে। শিরিন বেগম তাদের চুপ করে যেতে থেকে বুঝলেন এদের থামাতে হলে এদের ভাষাতেই জবাব দিতে হবে। শিরিন বেগম মনে মনে খুব অপরাধবোধে ভুগলেন। একদিন এদের সাথে তাল মিলিয়ে মুনের সম্পর্কে বাজে কথা বলেছেন এবং শুনেছেন এবং বলেছেন, ঠিক করেননি কাজটা। আজ বুঝতে পারলেন। রুমঝুম এগিয়ে গেল, তবে ফাঁকে নীলাশাকে খুঁজতে পেল, আশেপাশে দেখতে পায়নি। দুদিনে একবারও দেখেনি। মেয়েটা বোধহয় বেশি ভয় পেয়েছে। রুমঝুম সে ভয় পায়নি তা নয়, সেদিন রাতে খুব ভয় পেয়েছিল, তবে দুদিন ধরে অনেক ভয় ভেবেছে। ভয় পেলে ভয়, যা ঘটার ঘটে গেছে সেটা নিয়ে বসে থাকলে, কান্না করলে কিছু হবে না, উল্টো নিজের শরীর খারাপ হবে। জীবন কঠিন, সময় করতে গেলে অনেক আগের থেকে নিজেকে শিখে গেছিল রুমঝুম। হ্যাঁ, তবে সেই কঠিন সময়টা আজকের মতো ছিল না। আজকের পুরোপুরি ভিন্ন। তাই বলে ভয় পেয়ে পিছিয়ে যাবে তেমন মেয়ে রুমঝুম নয়। থানার বাইরে এসে রুমঝুম নীরবে বসছে। তার এখন কান্না পাচ্ছে, খুব কান্না। মন সবাইকে চলে যেতে বলল। মন গিয়ে রুমঝুমের পাশে বসলো। মন রুমঝুমের কাঁধে হাত রাখলো। রুমঝুম কোনো ভাবভঙ্গি দেখালো না। মন শান্ত কণ্ঠে বলল, তুমি না খুব সাহসী মেয়ে, এতটুকুতে ভেঙে পড়লে চলবে? রুমঝুম কিছু বলল না। মন পুনরায় বলল, পুলিশ তো এভাবে প্রশ্ন করবে, এরপর অপরাধীদের ধরা হবে, কেস কোর্টে উঠবে, তোমাকে অনেক জিজ্ঞাসাবাদ করা হবে, সেখানে তোমাকে নানা প্রশ্নের জবাব দিতে হবে, ভয় পেলে চলবে না। রুমঝুম বলল, তাই বলে এভাবে প্রশ্ন করবে? মন বলল, রুমঝুম, আমি তোমাকে এতক্ষণ অবধি যত দেখেছি মুগ্ধ হয়েছি। তুমি সত্যি খুব সাহসী মেয়ে। পুলিশ তোমাকে কত প্রশ্ন করলো, ভিতরে ভিতরে তুমি ঘাবড়ে গিয়েছো ঠিকই, কিন্তু বুঝতে দাওনি। কত সুন্দর করে জবাব দিলে, এখানে এসে ভেঙে পড়লে চলবে? সব ধরনের প্রশ্নের জন্য তোমাকে নিজেকে মানাতেই হবে, তাই না? রুমঝুম বলল, আমি সব প্রশ্নের জবাব দিতে পারবো, সমস্যা নেই। রুমঝুম নিজেকে দুর্বল অন্যদের সাথে প্রকাশ করলো না। এই তো ভালো মেয়ে, তো এখানে এভাবে না বসে থাকে, চলো আমরা যাই। জানো আমি ছোটোবেলা থেকে কতটা একা বড় হয়েছি। মা বাবা চলে যেত অফিসে, সেই রাত 9টা 10টার দিকে আসতো। সন্ধ্যাবেলায় ভয়ে গুমড়ে মরে যেতাম। মামা বলে চিৎকার করতাম, কিন্তু মা আসেনি। সে ব্যস্ত ছিল অফিসে, ওভারটাইম, একটু বেশি টাকা ইনকাম করতে। এদিকে আমার মনে হতো আমার সামনে কেউ দাঁড়িয়ে আছে, সে আমাকে মারবে। এভাবে কদিন অসুস্থ হয়ে গেছিলাম। শেষে যখন দেখলাম আমার বিপদে কেউ আসবে না, তখন নিজেই সেই ছায়ার সাথে লড়াই করতাম। ভয় কাটিয়ে যখন নিজেকে রাতের সাথে মানিয়ে নিয়েছিলাম, তখন বুঝি ওসব ছায়াটা কিছু না, ওটা আমার মনের ভয় ছিল। আমাকে যে পড়াতে আসতো বাড়ি, তার চোখের দৃষ্টি আমার ভালো লাগতো না। আমার মাকে কতবার বলছি, মা বলতো আমি ভুল ভাবছি, পড়ালেখা করতে চাই না বলে এসব। সেদিন টিচার আমার গায়ে হাত দিলেও সেদিনও বলেছিলাম, মা মানেনি। তার ব্যস্ততার ভিড়ে আমি আমার জন্য সময় পাইনি। পরের দিন বাড়াবাড়ি রকমের নোংরামো করার চেষ্টা করছে। সেদিন হাতের পাশে ফুলদানি দিয়ে মাথা ফাটিয়েছি। সেদিন মা বুঝলেন নিজের জন্য নিজেকে লড়াই করতে হয়। সেটা আমি খুব ছোটবেলা থেকেই বুঝে গেছি। মন এতক্ষণে রুমঝুমের কথা শুনেছিল, কিছু বলল না। রুমঝুম বলল, চলো যাই। মন মাথা নেড়ে সম্মতি জানালো। থানায় এসে কেস করা হয়েছে। রুমঝুমের সবার বর্ণনা দিয়েছে। সেখানে কিছু অসঙ্গতিপূর্ণ প্রশ্ন করা হয়েছে, তবুও রুমঝুম ঘাবড়ায়নি। খুব সহজে উত্তর দিয়েছে। ভিতরে ভিতরে টিকে ভেঙে পড়েছিল, তাও নিজেকে শক্ত করে জবাব দিয়েছে রুমঝুম। রুমঝুমের এই সাহসিকতার জন্য অল্প সময়ে সবার তাকে খুব ভালো লেগেছে। পুলিশ অফিসার ওর ওইরূপ প্রশ্ন করলে অবশ্য তাকে বলে দিয়েছে এসব প্রশ্নে এর থেকে বেশি কঠিন তাকে করা হবে। তাই এসব প্রশ্ন করা। রুমঝুম জানেই তাকে ভুল না বুঝে, এটা এর দায়িত্বের মধ্যে পড়ে। রুমঝুম বাসায় এসে নিজের ঘরে গেল। তার মা তার জন্য খাবার নিয়ে তার ঘরে গেল। রুমঝুমের মায়ের হাতের খাবার দেখে কিছুটা অবাক। ছোটবেলা থেকে আজ অবধি যতবার তার মায়ের হাতে খাবার খেতে চেয়েছে, ততবার তার মা ব্যস্ততা দেখিয়ে গেছে। শিরিন বেগম নিজের অপারগতার কথা ভেবে মনে মনে খুব ভেঙে পড়েছেন। তবে নিজেকে সামলে খাবার নিয়ে রুমঝুমের পাশে বসলেন। রুমঝুম কিছু বলতে চেয়েছিল, শিরিন বেগম তাকে থামিয়ে দিয়ে খাবার লোকমা মুখে তুলে দিল। রুমঝুম খাওয়াতে খাওয়াতে শিরিন বেগম বললেন, সরি, আমার তোমাকে অবহেলা করা ঠিক হয়নি। তবে সেই সময়টা আমরা ফিরিয়ে আনতে পারবো না। এই জন্য শুধু ক্ষমা চাওয়া ছাড়া আমার কিছু নেই, পারলে ক্ষমা করে দিও। রুমঝুম তার মাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। শিরিন বেগমও কান্না করলো। পুলিশ রিফাতকে ধরে খুব মারধর করেছে। রিফাত মার খাওয়ায় সব বলে দেয় এবং বাকিদেরও নাম। পুলিশ সবাইকে ধরে নিয়ে আসে। ছেলেগুলো বাবা মা থানায় এসে বেশ ঝামেলা শুরু করে। থানা থেকে রুমঝুমকে খবর দেওয়া হয় ছেলেগুলোকে চিহ্নিত করে। এর মধ্যে একটা ছেলে বাবা মা পুলিশকে টাকা অবাদ দেয়। পুলিশ অফিসার বাবা মায়ের সামনে ছেলেটাকে ইচ্ছামতো পেটাতে বলল। শেষে বাবা মা ছেলেকে এইভাবে মার খেতে দেখে
দেখতে না পেয়ে কান্না করে দিল। পুলিশকে বারবার অনুরোধ করেছিল। পুলিশ অফিসার বলল, ছেলে জঘন্য অপরাধ করেছে, কোথায় শাসন করবে তা না উল্টো ছেলেকে বাঁচাতে এসেছেন। রুমঝুম ছেলেকে শনাক্ত করলো। পুলিশ কেস কোর্টে উঠানোর ব্যবস্থা হলো। এর মধ্যে ছেলেগুলো বেশ কয়েকবার রুমঝুমের সাথে দেখা করার চেষ্টা করছে, কিন্তু রুমঝুম তাদের সাথে দেখা করেনি। অবশেষে তারা ব্যর্থ হয়ে জামাল সাহেবের কাছে যান এই কেসের সাক্ষী না দেওয়ার জন্য। টাকা অফার করেন। জামাল সাহেব ঘরে বসে ছিলেন। সে ভাবছে কি করবে, টাকা দেখে কিছু লোভ হচ্ছে তার। এমন সময় তার মেয়ে তার কাছে এলো। বাবা, আমি কলেজে যাচ্ছি। জামাল সাহেব বললো, হ্যাঁ যাও। মেয়ে যাওয়ার দিকে তাকিয়ে জামাল সাহেব সদ্বুদ্ধ হয়ে এলো। তিনি বলল, দেখুন, আজ আমি আপনাদের ছেলের বিরুদ্ধে সাক্ষী দিব না। কাল তারা আমার মেয়ের সাথে দিকে হাত বাড়াবে। আমি এটা পারবো না। তারা যেটা করেছে সেটা জঘন্য অপরাধ। তার জন্য শাস্তি, মৃত্যুদণ্ড খুব কম হয়ে আসবে। আপনারা এবার আসুন, টাকা দিয়ে আপনারা একজন জামালকে কিনতে পারেন, কিন্তু একজন বাবাকে কিনতে পারবেন না। এটা সম্ভব নয়। মেঘরাজ আর মুন একসাথে ফিরছিল। মেঘরাজ বারবার মুনের দিকে তাকাচ্ছিল। এমন সময় একটা বাইক মেঘের দিকে এগিয়ে আসলো। মুন সেটা দেখে মেঘকে টেনে অন্যদিকে নিয়ে গেল। মুন বলল, চোখ কোথায় থাকে তোমার, দেখে শুনে চলতে পারো না? এখনই একটা বিপদ হতে পারতো। মাঝ রাস্তা দিয়ে কেন হাঁটছো? হলেই তো, আমি যদি মারা যেতাম তাতে কার কি? চুপ, মরার কথা বলবে না। আমার মৃত্যু নিয়ে তুই এত ভয় পাচ্ছিস কেন? আমি বুঝতে পারলাম না, তাতে তোর কি সমস্যা? এসব কথা বাদ দে। আমরা কেন বাদ দিব? যাই, আমার যেখানে দিয়ে ইচ্ছে সেখান দিয়ে হাঁটবো, যেভাবে ইচ্ছে হাঁটবো। মেঘরাজ মাঝ রাস্তায় গেল। মুন দেখলো ওপরে পাশ দিয়ে গাড়ি ছুটে যাচ্ছে। মুন বিরক্ত হয়ে বলল, এটা কোনো ধরনের ছেলে মানুষই জানি না। রাস্তার পাশে আসো প্লিজ। না না, আসবো না। এরকম করছো কেন মেঘ ভাইয়া? মেঘ কিছু বলল না। সামনে একটা গাড়ি দ্রুত গতিতে আসছিল। সেটা দেখে মুন মেঘের সামনে চলে আসে। মেঘ মুনকে নিয়ে পাশে গেল। মেঘ বলল, তুই আমার সামনে চলে আসলি কেন? যদি ঠিক সময়ে পাশে না আসতাম, গাড়িটা যদি চলে আসতো? সেই একই কথা আমারও। তুই মাঝ রাস্তায় দাঁড়িয়েছিলি কেন? গাড়িটা যদি তোমার উপর দিয়ে যেত, আমার উপর দিয়ে গেলে কি হতো? কোনো ক্ষতি হতো না তো? মানে, তাহলে আমার উপর দিয়ে গেলে কি হতো? একই কথা। তুমি আমাকে সরিয়ে আনলে কেন? কারণ আমি তোকে ভালোবাসি। তোর বিপদ হলে আমি নিজেকে ঠিক রাখতে পারবো না। আমিও তোকে ভালোবাসি। আমিও তোমার বিপদ মানতে পারবো না। হ্যাঁ? কি? মন থেমে গেল। কথায় কথায় কি বলল? মেঘ মুচকি এসে মনের দিকে তাকিয়ে রইল। মন ছুট্টে পালালো সেখান থেকে। সে যা করেছে একদম ঠিক করেনি। খুব বড় ভুল হয়ে গেছে। বেশ কিছুদিন ধরে আদালতে হাজিরা দিতে দিতে শেষ হয়ে গেল রুমঝুম। তবে হতাশ হতে হয়নি তাকে। জামাল সাহেব সাক্ষী, মুন, মেঘের সহায়তায় সবকিছু মিলিয়ে কেসটা তাদের পক্ষে রায় দিল। বাংলাদেশের আইন অনুযায়ী দোষীদের যাবজ্জীবন শাস্তি দেওয়া হলো। সেই স্বার্থে অর্থদণ্ড দেওয়া হলো। রুমঝুম শাস্তিটা শুনে খুশি হয়নি। তা ইচ্ছে ছিল, করেছিল তাদের তৎক্ষণাৎ মেরে ফেলতে, কিন্তু আইনে নিজের হাতে তুলে নেওয়া উচিত সম্ভব নয়। তাই শাস্তি মন মতো না হলে মেনে নিতে হয়েছে। অন্তত তার দেখা দেখি অন্য মেয়েরা তাদের সাথে এরূপ অন্যায় হলে এগিয়ে আসবে, দোষীদের শাস্তির ব্যবস্থা করবে। এই আশায় রুমঝুম এতটা পথ এসেছে। রুমঝুম জানে না তার এই কাজে সত্যি অপরাধ কমবে কিনা, এভাবে অপরাধ কমানো সম্ভব কিনা তা জানে না। এদিন যে প্রতিবেশীরা রুমঝুমকে কথা শুনেছে তারা আজ তাকে বাহবা দিয়েছে। তার সাহসিকতার জন্য দোষীরা শাস্তি পেয়েছে। পাড়া প্রতিবেশী দুমুখ আচরণ সহ্য করতে না পেরে রুমঝুম বেশ কথা শুনিয়ে দিল। রুমঝুম বলল, আজ আপনারা বাহবা দিচ্ছেন, সেদিন তো বলেছিলেন শুধু শুধু পুলিশি ঝামেলায় যাচ্ছি, এতে বদনামি আমার হবে। তো আজ বাহবা দিচ্ছেন কিসের আশায়? খাতির জমানোর আশায়? আজ খাতির জমাবেন, কাল আবার যখন আমার বিয়ের সম্বন্ধ আসবে তখন মুনির মতো ঠিক বিয়েটা আগেই ভেঙে আসবেন। আপনাদের আমি চিনি না, বুঝেছেন? আমি ভালোর সাথে ভালো, খারাপের সাথে জম। তাই আমার সাথে মিথ্যে ভাব জমাতে আসবেন না। আমি আপনাদের সহ্য করতে পারি না। তাই আপনারা আমার বাড়িতে না আসলে আমি খুশি হব। আপনারা আমার বাড়িতে সেদিনই আসবেন যেদিন আপনাদের মনে হবে আপনাদের সন্তান আছে। অন্যের সন্তানকে আজ কটাক্ষ করলে কাল সেটা আপনার সন্তানকে কেউ করবে। আজ কারো সন্তানের বিয়েতে বাধা দিলে কাল অন্য কেউ আপনার সন্তানের বিয়েতে ভাঙচি দিবে। এসব জেনে বুঝে যেদিন নিজেদের মন মানসিকতা বদলাতে পারবেন সেদিন আসবেন, তার আগে ভুলেও আসবেন না। সবাই অপমানিত হতে চলে গেল। রুমঝুম জানে এদের যতই বলা হোক তাও বদলাবে না। সমাজ বদলানো এত সহজ নয়। নীলিশা চুপি চুপি রুমঝুমের ঘরে উকি দিল। রুমঝুম দেখতে পেয়ে ভিতরে ডাকলো। রুমঝুম বলল, বাইরে বসে উকি না দিয়ে ভিতরে আয়। নীলিশা ভয়ে ভয়ে ভিতরে ঢুকলো। রুমঝুম নীলাশাকে জড়সড় হয়ে থাকতে দেখে, ভয় পাচ্ছিস কেন? আর এতদিন আমার সাথে দেখা করিস কি কেন? সবসময় লুকিয়ে লুকিয়ে দেখে চলে গিয়েছি কেন? কি সমস্যা তোর? নীলাশা চুপ করে রইল। রুমঝুম বলল, কি হলো পিচ্ছি, চুপ কেন? নীলাশা রুমঝুমকে জড়িয়ে ধরে কান্না করে দিল। নীলাশা কাঁদতে কাঁদতে বলল, আমাকে ক্ষমা করে দাও রুমঝুম আপু। তোমার আমার জন্যই তোমার এত বড় ক্ষতি হলো। এসব ভেবে তুই এতদিন দূর থেকে আমাকে দেখতি? হ্যাঁ,
আমি যদি সেদিন মায়ের সাথে রাগ করে বাসা থেকে বের না হতাম, তাহলে কিছুই হতো না। নিয়তির খেলা বদলানো যায় না, কথাটা শুনেছিস তুই? ভাগ্যে যা লেখা থাকে তাই হয়। এসব কথা বাদ দে, তোর জন্য কিছুই হয়নি। তাছাড়া আমার একলা জীবন, তুই আমার প্রথম সঙ্গী ছিলি, যার সাথে আমি অনেকটা সময় কাটিয়েছি। তুই পিচ্ছি হয়েও আমার কথা বুঝতি, শুনতি। তাই আমি জানি তুই জেনে শুনে কখনো আমার কোনো ক্ষতি করবি না। সেজন্য এসব কথা বাদ দে, যা হওয়ার হয়ে গেছে। নীলেশা মাথা নাড়ালো। রুমঝুম নীলেশাকে নিয়ে ভিতরের ঘরে চলে দিল। মেঘ মুনকে জরুরিভাবে ডেকে পাঠালো। মুন আসার পর মেঘ বলল, সেদিন আমাকে ওভাবে দূরে ঠেলে দিয়েছিস কেন? মুন চমকায়। আস্তে করে বলে, হঠাৎ এ কথা কেন? কারণ সত্যিটা আমি জেনে গিয়েছি। আমাকে কষ্ট দিয়ে তুই কার মন রাখলি? আমার মায়ের নাকি নিজের মায়ের? মুন চুপচাপ দাঁড়িয়ে রইল। মেঘ পুনরায় বলল, কি হলো, কথা বলছিস কেন? মুন বলল, এসব কথা বাদ দে। মামির পছন্দের মেয়েকে বিয়ে করে নাও। তাই? এভাবে সুখী থাকা যায়? একজনকে মনে রেখে অন্যজনকে নিয়ে সারা জীবন কাটানো যায়? যায়। সময়ের সাথে ভালোবাসা হয়ে যাবে। হ্যাঁ, যায়। তবে সময়ের সাথে ভালোবাসা হয় না, বরং সারা জীবনে ভালোবাসার অভিনয়। সংসারের দায়বদ্ধতায় কাটাতে হয়। আমি এসব শুনতে চাই না। তোমার অন্য কোনো কথা থাকলে বলো। অন্য কথা? আমি তোকে আজ একটা প্রস্তাব দিতে এসেছি। প্রস্তাব? কিসের প্রস্তাব? আমাকে বিয়ে করবি? আমি তোকে বিয়ে করতে চাই। তুই কি রাজি? এটা সম্ভব নয়। তোমার মা কখনো মানবে না। তাছাড়া কোনো বাবা-মাই ছেলের পাশে ধর্ষিতা মেয়েকে চায় না। মানে কি? তুই কি নিজ থেকে কলঙ্কিত হয়েছিস? না তো, তোর সাথে অন্যায় হয়েছে। আর অন্যায়কারী পার পেয়ে গেছে, সেটা তোদের বোকামির জন্য। এখানে তোর কি দোষ? তোর সাথে অন্যায় হয়েছে বলে কি তুই কখনো সুখী হতে পারবি না? তোর সুখী হওয়ার অধিকার নেই? মন বলল, এসব কথা বাদ দাও। সে সম্পর্ক মামি মানবে না। আমি সে সম্পর্কে যেতে চাই না। ভালোবাসা তোর কাছে এত ঠুনকো মানে? যাকে তুই ভালোবাসিস সেও তোকে ভালোবাসে, অথচ তুই তাকে বিয়ে করবি না, কারণ তার মা চায় না বলে? বাহ, কি সুন্দর যুক্তি! বিয়ের সম্পর্কে শুধু দুজন মানুষের মধ্যে হয় না, দুটো পরিবারের মাধ্যমে হয়। আমাদের সম্পর্ক পরিবারকে এক এক করে বরং ভাঙবে। আমি কিছু জানি না, তুই কাল সকালের মধ্যে আমাকে জানাবি আমাকে বিয়ে করবি কি করবি না। উত্তরটা হ্যাঁ হলে ঠিক আছে, আর না হলে? না হলে কি? আমার মৃত্যুর জন্য তুই দায়ী থাকবি। মনকে কিছু না বলার সুযোগ দিয়ে মেঘ চলে গেল। মুন সেখানে দাঁড়িয়ে রইল। মুন ছাদে বসেছিল। এমন সময় রুমঝুম সেখানে এলো। মুন রুমঝুমকে দেখে জিজ্ঞাসা করলো, কেমন আছে? রুমঝুম বলল, ভালো। আচ্ছা, তোমাকে কিছু প্রশ্ন করবো। হ্যাঁ, বলো। আচ্ছা, ধরো তুমি একজনকে ভালোবাসো, সেও তোমাকে ভালোবাসে, কিন্তু তার পরিবার তোমাকে চায় না। তখন তোমার করণীয় কি? তার জীবন থেকে চলে আসা, নয় কি? রুমঝুম কিছু সময় চুপ করে রইল। তারপর বলল, স্বার্থপরতা নিজেরই একটা সত্তা। সবসময় যেমন স্বার্থপর হলে চলে না, তেমন সবসময় স্বার্থ ত্যাগ করাও ঠিক নয়। যেখানে আমি তাকে ভালোবাসি, সে আমাকে ভালোবাসে, সেখানে আজ হয়তো পরিবার কাল মেনে নিবে। পরিবার আজ মানছে না বলে আজ তাকে ছেড়ে দিব? তেমন কথায় আমি বিশ্বাসী না। আমি যখন তার সাথে ভালো আছি, সে যখন আমার সাথে ভালো আছে, তখন তাকে আঁকড়ে ধরে তো হবে খুব গভীরভাবে, আমাদের ভালোবাসা সত্যি হলে। আর মাঝে কোনো খুঁত না থাকলেই অবশ্যই পরিবার একদিন মেনে নেবে। আমি এটা বিশ্বাস করি। তবে প্রত্যেক মানুষের একটা নিজস্ব ভাবনা আছে। সবাই নিজ নিজ স্থানে ভাবতে ভালোবাসে। এক্ষেত্রে আমার কিছু বলার নেই। মন বলল, তুমি জানো, তুমি শুধু সাহসী নয়, তোমার চিন্তাধারাও খুব সুন্দর। এর কারণটা কি? কি? তোমরা প্রথমে ভাবো সমাজ কি বলবে, আমি এই কাজটা করব, এটা করলে কেমন হবে, কে কি ভাববে, কি হবে। ঠিক এসব ভাবনার জন্য তোমরা পিছিয়ে যাও। কিন্তু আমি এসব ভাবি না, কারণ আমি বিশ্বাস করি আমার জন্যই আমি আছি। আমার জন্যই আমাকে ভাবতে হবে। যাদের জন্য আমি আমার মনের ইচ্ছা অনুযায়ী কাজ করব না, তারা কেউ আমার জন্য লড়াই করবে না। আমাকে আমার লড়াই একা করতে হবে। মন চুপ করে রইল। সে খুব মনোযোগ দিয়ে রুমঝুমের কথা শুনল। রুমঝুম পুনরায় বলে, বিয়ে করে নাও মেঘরাজকে। মন চমকালো। রুমঝুম হেসে বলল, আমি তোমাদের সম্পর্ক জানি। সরি, কিছুক্ষণ আগে তোমার যে কথা বলেছ তাও শুনেছি। দেখো, আমি জানি তুমি আমার মতো নও। আমার মতো হলে তোমার অপরাধী এখনো বেঁচে থাকতে পারতো না। তবে আমি বলবো, আমার মতো না হও। নিজেদের কথা ভেবে সম্পর্ক মেনে নাও। আর রইলে তোমার কলঙ্কের কথা, তোমাকে যে ভালোবাসে সে তোমার কলঙ্ককে ভালো না বাসলেও সেটাকে ভালোবাসা বলে নাকি? আর মেঘরাজ যেহেতু তোমার কলঙ্ক সহ তোমাকে ভালোবাসতে চায়, সেহেতু তোমার দ্বিমত পোষণ করার কোনো কারণ দেখছি না। রুমঝুম চলে গেল। মন বসে রইল। মেঘরাজ তার মায়ের সাথে ঝগড়া করে বাসা থেকে বের হয়ে এসেছে। মেঘের মায়ের এক কথা, সে কিছুতেই নিজের ছেলের পাশে একজন কলঙ্কিত মেয়েকে মেনে নিবে না। মেঘও বলে দিচ্ছে সে মনকে ছাড়া বিয়ে করবে। মনকে ছাড়া কাউকে বিয়ে করবে না। মেঘ মুনের বাড়ির সামনে এসে মনকে ফোন দিয়ে নিচে আসতে বলে। মুন নিচে আসে। কী হয়েছে, রাতের বেলায় ডাকলে কেন? চল। মানে কোথায়? আমরা বিয়ে করবো আজ এবং এক্ষুনি। ভাবার জন্য 2 মিনিট দিলাম। ভেবে নে আমার সাথে যাবি কি যাবি না। মন বলল, আমি রাজি। মেঘ মুচকে আসলো। মেঘ মনকে নিয়ে রাতেই বের হয়ে গেল। মন এবং মেঘের বিয়ে করে নিল। মেঘ বিয়ে করে নিলে তার বাবা মাকে জানিয়ে দেয়। তার বাবা তাদের বাড়ি আসতে বললেও মা বলেনি। মা তাকে জীবনে তার মুখ দেখতে বারণ করেছে।
মেঘ বলে দিয়েছে যেদিন মায়ের অনুমতি পাবো সেদিন বাসায় যাব। অন্যদিকে মুনির বাবা মা তেমন প্রতিক্রিয়া দেখালো না। মেঘ এবং মুন আলাদা বাসায় তাদের সংসার শুরু করে দিয়েছে। তাদের বিশ্বাস একদিন সব ঠিক হয়ে যাবে, পরিবার মেনে নিবে। রুমঝুম নীলাশা আজও রাতে বাইরে বের হলো। নীলাশা বারণ করতে গিয়েও থেমে গেল। তার বিশ্বাস আছে রুমঝুম তার সাথে কিছু খারাপ ঘটতে দিবে না। রুমঝুম এবং নীলাশায় কিছুটা পথ যাওয়ার পর কেমন শব্দ পেল। নীলাশা বলল, ওদিকটা দিয়ে শব্দ আসছে। জানি রে পিচ্ছি, চল গিয়ে দেখি। রুমঝুম এবং নীলাশা এগিয়ে গিয়ে সামনে গিয়ে যা দেখলো তা দেখে অবাক হইল। সামনে একটা মেয়ের সাথে একটা ছেলে জবরদস্তি করছে। রুমঝুম মাথায় আগুন ধরে গেল। রুমঝুম ব্যাগের ভিতরে ছুরি ছিল, সেটা দিয়ে বের হওয়ার সময় নিয়ে বের হয়েছিল। সেটা বের করে ছেলেটার গলায় লাগিয়ে দিল। মুহূর্তে ছেলেটার গলা দিয়ে রক্ত বের হলো, প্রচুর রক্ত। রুমঝুম ছুরি দিয়ে পুনরায় কয়েকবার আঘাত করলো, তাও রুমঝুমের শান্তি হলো না। ইচ্ছে করছিল আরও বড় কিছু ঘটাতে, যা সম্ভব হয়নি। ছেলেটা ছটফট করতে করতে মারা গেল। মেয়েটা ভয় পেয়ে দাঁড়িয়ে এলো। রুমঝুম তার দিকে ফিরে বলল, এখানে কিছু ঘটেনি? এই ছেলেটাকে তুমি কি চেনো? চেনো না? ঠিক আছে। মেয়েটা মাথা নাড়ায়। নীলাশা পাশে ভয় পেয়ে দাঁড়িয়ে থেকে রুমঝুম তার দিকে ফিরে থাকে। কিরে পিচ্ছি, ভয় পাচ্ছিস বেশি? নীলাশা কিছু সময় নিয়ে বলে, না ভয় পাইনি। প্রথমে ঘাবড়ে গিয়েছিলাম, তবে এখন না। ওর সাথে এটাই হয়েছিল। রুমঝুম মুচকে এসে নীলাশাকে জড়িয়ে ধরে আকাশের দিকে তাকিয়ে বলে, দেখ, আজও আকাশে চাঁদ নেই, আজও অমাবস্যা চলছে। আর তাই আমি তোকে নিয়ে আজ বের হয়েছি। এই রাতটা যে বড় খারাপ, এই রাতে অনেকের জীবন কলঙ্কিত করে যায়। আমি চাই না এই রাত কারো জীবনে কলঙ্কময় হোক, তাই তো বের হয়েছি। আর সাথে তোকে নিয়ে এসেছি কেন? যাতে পিচ্চি থেকে একটু বড় হতে পারিস। তাছাড়া তুই আমার একাকিত্বের বন্ধু। তোকে আমি আমার এই বীরত্বের সাক্ষী রাখতে চাই। নীলাশা কিছু বলল না। রুমঝুম মেয়েটাকে তার বাড়ি অব্দি এগিয়ে দিল। পরের দিন আজকের পত্রিকায় বেশ তাজা খবর। এক নৃশংস ছেলে খুন হয়েছে। তার মৃতদেহের পাশে রক্তাক্ত দিয়ে লেখা হচ্ছে ধর্ষণের শাস্তি। সবাই খবরটা শুনে অবাক হলো। কেউ কেউ বাহাবা দিচ্ছে, কেউ কেউ সমালোচনা করছে। মুনও খবরটা পেল। মুন খবরটা দেখে বেশ আফসোস হচ্ছে। সে যদি সেদিন এমন সাহস দেখাতে পারত, তাহলে হয়তো কলঙ্কিত হতে মুক্তি পারত। মেঘ মুনকে বিষণ্ণ অবস্থায় বসে থাকতে দেখে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, মেঘ, মুনের সংসার বেশ ভালো কাটছে। তবে মাঝে মাঝে মুনের খুব অপরাধবোধ মনে হয়। মনে হয় মেঘ তার মায়ের থেকে আলাদা করেছে। মেঘ এ ব্যাপারে তাকে বারবার বুঝিয়েছে, তাও বুঝছে না। মেঘ মুন দুজনে বিশ্বাস একদিন মেঘের মা তাদের মেনে দিবে। দুজনের সেদিনের অপেক্ষা। নীলাশা পত্রিকায় খবরটা দেখে রুমঝুম দেখালো। রুমঝুম রহস্যময় হাসি দিয়ে বলল, নারীদের জীবন আধারী আমিষা আর আসবে না। নীলাশা রহস্যময় হাসি দিল। সমাপ্ত।